Dear students, I welcome you all to English online class brought to you by Partoli University College. Uh, I am your English teacher, Saiful Haq, and this online class is supervised by our Honorable Principal Sir, uh, Honorable Principal Sir, Shemal Kanti Muzumdar Sir, and uh, with preparing this online class, my two other colleagues, Mr. Rashid Mukammel and Mrs. Nasrin Akhtar, also helped me, and a special thanks to them. Let's start our online class. I request all of you to watch the whole online class provided by our college. So, my earnest request you to all, please see all of our classes. Uh, Here displaying myself, and also there is Mr. Rashid Mukammel and Mrs. Nasrin Akhtar, and here there is Honorable Principal Sir. Sir, a special thanks to Mr. Shamal Khanti Muzumdar Sir, Honorable Principal Sir, and I also request all of you to pay more attention during the class. So let's start our class. Today we are going to discuss about ACC class 11 and 12 English class, and this is English second paper. This is English second paper class, and the topic is transformation of sentences or changing sentences. Let's go to our topic. This is transformation or changing sentences. আমি তোমাদেরকে বাংলায় ব্যাপারটা ডিটেলস বলতেছি, তোমরা ভালো করে শুনবে। অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে সেন্টেন্সকে এক ফর্ম থেকে অপর ফর্মে পরিবর্তন করা হয়। এরকম এক ফর্ম থেকে অপর ফর্মে পরিবর্তনটাই হচ্ছে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এখানে দেয়ার ইজ নো চেঞ্জ অফ মিনিং, but the sentence will transform from one form to another form. অর্থের কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা যদি বলি মানুষ মরণশীল, মানুষ মরণশীল, এটাকে যদি আমি নেগেটিভলি বলি তাহলে কি হবে? মানুষ অমরণশীল নয়, মানুষ অমরণশীল নয়। ম্যান ইজ মর্টাল। ইফ আই সে ইট ইন নেগেটিভ ফর্ম, ইট ইজ ম্যান ইজ নট ইমর্টাল। তার মানে কি মানুষ অমরণশীল নয়। এরকম তুমি সেন্টেন্স পরিবর্তন করলেও এটার মিনিংয়ের অর্থের কোনো পরিবর্তন হবে না। এই অর্থের কোনো পরিবর্তন যেটা হবে না সেটাই হচ্ছে মূলত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখানে দুটো এক্সাম্পল দিছি আমি তোমাদের জন্য। দ্য ওল্ড ম্যান হ্যাড 3 sons। বৃদ্ধ লোকটির 3টি ছেলে ছিল। এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে বলা হয়েছে। এটা নেগেটিভ হলে হয় দ্য ওল্ড ম্যান হ্যাড নট মোর দেন 3 sons। বৃদ্ধ লোকটির 3টির বেশি সন্তান ছিল না। আবার তুমি এভাবেও করতে পারো, দ্য ওল্ড ম্যান হ্যাড নট লেস দেন 3 sons। তিনের চেয়ে কম ছিল না, অথবা 3-এর বেশি ছিল না, অথবা 3-এর চেয়ে কম ছিল না। এভাবে তুমি এটা বলতে পারো। এবার আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। দ্য সানস ওয়ার ইন ব্যাড টার্মস। ছেলেগুলোর অবস্থা ছিল খারাপ অবস্থা, ওদের অবস্থা ছিল খারাপ অবস্থা। তাহলে এটাকে যদি তুমি নেগেটিভ করো তাহলে দ্য সানস ওয়ার নট ইন গুড টার্মস। তারা কি ভালো অবস্থায় ছিল না, তার মানে তারা খারাপ অবস্থায় ছিল। তারা ভালো অবস্থায় ছিল না মানে তারা খারাপ অবস্থায় ছিল। এবার আমি মূল আলোচনায় যাচ্ছি। আমি এখানে তোমাদেরকে একটু ডিটেল মানে সংক্ষেপে জিনিসগুলো বলে দিব। এখানে আমরা সরাসরি এক্সারসাইজ বেস, যেটাতে তোমরা বেশি যেটা তোমাদের জন্য বেশি উপকারে আসবে সেটাই করতেছি। যেহেতু অনলাইনে এত ডিটেলস একেবারে ক্লাসের মতো পড়ানো সম্ভব না, এগুলো আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করছি, রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো। এখানে আমরা সেন্টেন্স এর নিম্নলিখিত পরিবর্তন, কিছু পরিবর্তন হবে, কীভাবে সেন্টেন্সগুলো পরিবর্তন হয় সেটা দেখাচ্ছি।
দেখো প্রথমেই সেন্টেন্স অর্থ অনুযায়ী পরিবর্তন হয়। অর্থ অনুযায়ী পরিবর্তনটা কীরকম? অ্যাসার্টিভ আছে, এটাকে তুমি মনে করো নেগেটিভ করবে, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ করবে, এখানে ইম্পারেটিভ করবে, অবজেক্টিভ আছে, এক্সক্লেমেটরি, তারপর নেগেটিভ আছে, অ্যাফার্মেটিভ, এটা এদিকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের পারস্পরিক পরিবর্তন ঘটবে। এগুলো হচ্ছে কি অর্থ অনুযায়ী পরিবর্তন হয়। আবার তুমি যদি দেখো ডিগ্রি অফ কম্প্যারিজন, যেটা আমরা পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি যেটা আছে গুড, বেটার, বেস্ট, এভাবে পরিবর্তন হতে পারে। ডিগ্রির কারণেও সেন্টেন্স ট্রান্সফর্ম হতে পারে। এরপরে দেখো অ্যাক্টিভ ও প্যাসিভ ভয়েসের পারস্পরিক পরিবর্তন। অ্যাক্টিভ ও প্যাসিভের জন্য ভয়েসের কারণেও সেন্টেন্সটা পরিবর্তন হতে পারে, ন্যারেশনের কারণেও সেন্টেন্সটা পরিবর্তন হতে পারে। আবার গঠন অনুযায়ী সেন্টেন্স পরিবর্তন হতে পারে, সিম্পল থেকে কমপ্লেক্স হতে পারে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড হতে পারে, আবার কম্পাউন্ড থেকে সিম্পল হতে পারে, কমপ্লেক্স থেকে সিম্পল হতে পারে। এটা হচ্ছে কি গঠন অনুযায়ী পরিবর্তন। আর এটা হচ্ছে অর্থ অনুযায়ী, এটা হচ্ছে ডিগ্রি, ভয়েস, ন্যারেশন, আর এটা হচ্ছে গঠন অনুযায়ী পরিবর্তন। এবার আমরা আমি নেক্সট মূল আলোচনায় চলে আসছি। এখানে দেখো 6 নম্বর কোয়েশ্চেন, ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের 6 নম্বরে যে কোয়েশ্চেনটা থাকে সেটা হচ্ছে কি রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড 1/5 = 5। এখানে 5টা সেন্টেন্স দেওয়া থাকবে। 5টা সেন্টেন্সের জন্য তোমার প্রতিটার জন্য তুমি 1 নাম্বার করে পাবে। 5টা যদি তুমি কারেক্ট আনসার দিতে পারো 5 নাম্বার পাবে। প্রতিটা সঠিক অ্যান্সারের জন্য, কারেক্ট অ্যান্সারের জন্য তুমি 1 নাম্বার করে পাবে। প্রথম সেন্টেন্সটা আমরা দেখি, এই নাম্বারটা দেখো, ইট ওয়াজ 1971 when বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স। এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, কমপ্লেক্স সেন্টেন্সে আছে। এটাকে আমাদের সিম্পল করতে হবে, এটাকে আমাদের সিম্পল করতে হবে। সিম্পল সেন্টেন্সটা কীরকম, কমপ্লেক্স সেন্টেন্সটা কীরকম? যখন কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত থাকে, তখন সেটা হয় কি কমপ্লেক্স। এবং সেটাকে যদি আমরা সিম্পল করি, যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকবে, এটাই হচ্ছে কি সিম্পল সেন্টেন্স, একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব। তাহলে ইট ওয়াজ 1971, এটা ছিল 1971 সাল। ওয়েন, যখন বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করে। তাহলে বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করে সেটা ছিল 1971 সাল। সেটাকে আমরা কি বাংলায় বলতে পারি না? 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, একদম সহজ, একই কথা। এখানে অর্থের কোনো পরিবর্তন হয় নাই। একটা বলতেছি কি 1971 সাল ছিল যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, ইট ওয়াজ, এটা ছিল 1971 সাল। এখন আমরা সরাসরি বলতেছি কি বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স ইন 1971, এটা আমরা সরাসরি বলে দিতে পারতেছি। এটাই সিম্পল হয়ে যাবে। তুমি এখানে ইজিলি 1 নাম্বার পেয়ে যাবে। দেখো অ্যান্সারটা হবে এরকম, বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স ইন 1971। যেহেতু আমাকে সিম্পল করতে বলা হয়েছে, আমি এখানে সরাসরি সিম্পল করে ফেলছি। এখানে একটি সাবজেক্ট বাংলাদেশ, একটি ফিনিট ভার্ব অ্যাচিভড, আর ওগুলো অবজেক্ট। একটি সাবজেক্ট, একটি ফিনিট ভার্ব, একটি অবজেক্ট, তাহলে এটা হয়ে গেল সরাসরি সিম্পল সেন্টেন্স। এখানে তুমি 1 নাম্বার পাইলে। এরপরেরটা বলতেছে কি দেখো, বি নাম্বার, ইট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। এখানে বলতেছে এটাকে কম্পারেটিভ করো। কম্পারেটিভ, আমি ওই যে বলছিলাম ন্যারেশন ডিগ্রির কারণে সেন্টেন্স পরিবর্তন হতে পারে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এটা ইট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট, এটা সুপারলেটিভ ডিগ্রি। দ্য মোস্ট কথাটা উল্লেখ আছে, সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। এটাকে যদি আমি কম্পারেটিভ করি, তুলনা করি, কম্পারেটিভ মানে হচ্ছে কম্পেয়ার করা, তুলনা করা, দুটা জিনিসের মধ্যে তুলনা করা। এরকম যদি আমি এটা তুলনা করি, তখন এটা হয়ে যাবে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এটার চেয়ে অন্য কোনো ঘটনা বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ ছিল না। এটার মতো, মানে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্সের মতো তাৎপর্যপূর্ণ আর কোনো ঘটনা বাংলাদেশের সাথে ছিল না। এরকম করলেই এটা কম্পেয়ার হয়ে যায়। এটা পজিটিভলিও করা যাবে, নেগেটিভলিও করা যাবে। এটাই ছিল সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ, এটার চেয়ে অন্য কোনো ঘটনা তাৎপর্যপূর্ণ ছিল না। এই সুপারলেটিভ ডিগ্রিকে তুমি যখন কম্পারেটিভ করবা, অ্যান্সারটা হবে এরকম, ইট ইজ মোর সিগনিফিক্যান্ট দেন এনি আদার ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ।
ইট ইজ মোর সিগনিফিক্যান্ট, বাংলাদেশের ইতিহাসে এটা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে মোস্ট আছে, এখানে মোর, এখানে কম্পারেটিভ, আর এটা হচ্ছে এটা আছে সুপারলেটিভ, আমরা এটা করতেছি কি কম্পারেটিভ। এটাও দেখো তুমি লাল লেখার সাথে এই লাল লেখা, রেড মার্কের সাথে এই রেড মার্ক, এটাই হচ্ছে এটার অ্যান্সার। হ্যাঁ, ইট ইজ মোর সিগনিফিক্যান্ট দেন, এটাই ছিল অধিকতর তাৎপর্যপূর্ণ, সে দেন এনি আদার ইভেন্টস ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে এটাই ছিল অধিকতর তাৎপর্যপূর্ণ ঘটনা। হ্যাঁ, এরপরে দেখো সি নাম্বার, আওয়ার ফ্রিডম ফাইটার্স, আওয়ার ফ্রিডম ফাইটার্স, আওয়ার ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইসড দেয়ার লাইভস ফর ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, আমাদের ফ্রিডম ফাইটাররা, মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, তাদের জীবন উৎসর্গ করেছেন। স্যাক্রিফাইসড, উৎসর্গ করা, তাদের জীবন উৎসর্গ করা, এটাকে কমপ্লেক্স করতে বলতেছে। হ্যাঁ, এটা আছে তোমার সিম্পল সেন্টেন্সে, আওয়ার ফ্রিডম ফাইটার স্যাক্রিফাইসড দেয়ার লাইভস ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, এটা সিম্পল সেন্টেন্সে আছে, এটাকে তুমি কমপ্লেক্স করবে। কমপ্লেক্সটা কীরকম? ওই প্রথমটার মতো, প্রথমটা যেরকম দেওয়া আছে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, এটা কি এক্সটেনশন দেওয়া আছে, এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আছে, এটাকে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা আছে কি ওই আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ, এরকম একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ যখন থাকবে তখন সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সকে তাহলে কীরকম হবে, অ্যান্সারটা হবে কীরকম দেখো, আওয়ার ফ্রিডম ফাইটার্স, আওয়ার ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইসড দেয়ার লাইভস, আমাদের মুক্তিযোদ্ধারা তাদের জীবন উৎসর্গ করেছেন, কী জন্য উৎসর্গ করেছেন? সো দ্যাট, এটাই হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, সো দ্যাট দে কুড ব্রিং ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, এই কী জন্য উৎসর্গ করেছেন? তারা বাংলাদেশের স্বাধীনতা আনার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। আশা করি বুঝতে পারছো, এটাই হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স। এখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা একটা প্রিন্সিপাল ক্লজ, দে কুড ব্রিং ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, এই প্রিন্সিপাল ক্লজটা এই আওয়ার ফ্রিডম ফাইটার স্যাক্রিফাইসড দেয়ার লাইভ সো দ্যাট, এটার উপর কি আছে নির্ভরশীল, এরকম হলে এটা কি হয়ে যায়, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। দেখো নেক্সট ইয়াতে যাচ্ছি আমি, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, ইট ওয়াজ এ গ্রেট স্ট্রাগল ফর দ্যাম, এটা ছিল তাদের জন্য একটা বড় ধরনের সংগ্রাম। ইট ওয়াজ এ গ্রেট স্ট্রাগল, একটা মহৎ সংগ্রাম, ভালো ভালো কাজের সংগ্রাম। ইট ওয়াজ এ গ্রেট স্ট্রাগল ফর দ্যাম, এটাকে এক্সক্লেমেটরি করতে বলছে। আমার আগে বুঝতে হবে এক্সক্লেমেটরি কি, কোনো আশ্চর্যবোধক জিনিস। হ্যাঁ, মানে এটা যখন আমরা বলি দৃশ্যটি কতই না সুন্দর, পাখিটি কতই না সুন্দর, এরকম যখন কোনো আশ্চর্যবোধক জিনিস দেখি সেটাই হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা প্রকাশ করি এরকম। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা যখন প্রকাশ করি তখন কীরকম হয় দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কীরকম হয়, হোয়াট এ গ্রেট স্ট্রাগল ফর দ্যাম, হোয়াট এ গ্রেট স্ট্রাগল ইট ওয়াজ ফর দ্যাম, এটা ছিল তাদের জন্য কত বড়ই সংগ্রাম, এটা ছিল তাদের জন্য কত বড়ই সংগ্রাম। আমরা যেরকম বলি দৃশ্যটি কতই না সুন্দর, ঠিক সেম এটা ছিল তাদের জন্য কত বড়ই না সংগ্রাম। হোয়াট এ নাইস সিনারি ইট ওয়াজ, হোয়াট এ নাইস সিনারি ইট ইজ, যেরকম এটাও সেম একই রকম। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, উই শ্যাল অলওয়েজ রিমেম্বার দ্যাম উইথ প্রাইড, উই শ্যাল অলওয়েজ রিমেম্বার দ্যাম উইথ প্রাইড, আমরা শ্রদ্ধার সাথে গর্বের সাথে তাদের স্মরণ করব, আমরা গর্বের সাথে কি করব, তাদেরকে স্মরণ করব। উই শ্যাল অলওয়েজ রিমেম্বার দ্যাম উইথ প্রাইড, এটাকে কম্পাউন্ড করতে বলছে, কম্পাউন্ড, অ্যান্ড অর বাট, নট অ্যান্ড অর বাট, এই সমস্ত ওয়ার্ড দ্বারা এক বা একাধিক, এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ যখন যুক্ত হয় তখন সেটাই হয় কি কম্পাউন্ড সেন্টেন্স। এই কম্পাউন্ড সেন্টেন্সটা অনেক বড় হতে পারে। হ্যাঁ, দেখো এটা একটা এটা একটা সিম্পল সেন্টেন্স, এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করব। কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে দেখো, উই আর প্রাউড অফ দেম, আমরা তাদের নিয়ে গর্ব করি, অ্যান্ড আছে, অ্যান্ড দ্বারা আমরা তাদের নিয়ে গর্ব করি, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। উই আর প্রাউড অফ দেম, এটা এতটুকুতে কথাটা শেষ। উই শ্যাল অলওয়েজ রিমেম্বার দেম, আমরা তাদেরকে মনে রাখবো, এটাও প্রিন্সিপাল ক্লজ। এরকম দুটো প্রিন্সিপাল ক্লজ যখন অ্যান্ড অর বাট দ্বারা যুক্ত হয় তখন সেগুলো কি হয়ে যায়,
এই কনজাংশন দ্বারা, এই সমস্ত কনজাংশন দ্বারা যখন যুক্ত হয় তখন সেগুলো কী হয়ে যায়, কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। এই দেখো এখানে উই শ্যাল অলওয়েজ রিমেম্বার দেম, দ্যাট মিন্স উই শ্যাল অলওয়েজ রিমেম্বার দেম অ্যান্ড উই আর প্রাউড অফ দেম। তো এখানে আমরা এটা সুন্দর করে বলতেছি কি, উই আর প্রাউড অফ দেম, আমরা তাদের নিয়ে গর্ব করি, অ্যান্ড উই শ্যাল অলওয়েজ রিমেম্বার দেম। তো আশা করি তোমরা এরকম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বেশি বেশি করে প্র্যাকটিস করবে। বেশি বেশি প্র্যাকটিস করলে তোমাদের এরকম আর কোনো সমস্যা থাকবে না। তুমি যদি সারা জীবনভর রুলস পড়তে থাকো, এত রুলস তোমার মনে থাকবে না। রুলস, কিছু কমন রুলস পড়ে যেগুলো বারবার ঘুরে ফিরে আসতেছে, এই রুলসগুলো পড়ার পর তুমি এক্সারসাইজ প্র্যাকটিস করবে। তো আমি তোমাদেরকে বারবারই বলতেছি কি, তোমরা প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে। হ্যাঁ, নেক্সট আরেকটা ক্লাসে আমি তোমাদের সাথে এই আরও কিছু এরকম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে থাকবো। তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে আমি বোর্ড কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে বলতেছি বারবার। আর 2020 সালে 19 সালে টেস্ট পরীক্ষার কোয়েশ্চেনগুলো তোমরা কী করবে, প্র্যাকটিস করবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো মানে ব্যাপার এখন যে কীরকম চলতেছে, করোনা প্যান্ডেমিক ক্রাইসিস, স্টে হোম স্টে সেফ, এটা পরিবর্তে বলতেছি। মানুষ এখন কি স্টে সেফ, মেনটেন সোশ্যাল ডিস্টেন্স, তোমরা নিরাপদ দূরত্ব বজায় রাখবে। অবশ্যই ঘরে বাইরে গেলে মাস্ক পরে থাকবে। মিনিমাম 1.5 মিটার ডিস্টেন্স ইউ শুড মেনটেন। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে, তোমরা যদি কোনো বিষয়ে না বুঝে থাকো, তোমরা আমাকে ফোনে অথবা এই ফেসবুক কমেন্টসে অথবা মেসেঞ্জার গ্রুপেও জানাতে পারো। তো আশা করি তোমরা অন্যান্য ক্লাসগুলোও ধারাবাহিকভাবে দেখবে। আমি তোমাদের সাথে শীঘ্রই আরও একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।